সংসদের বাইরে সংবিধান সংশোধনে বিএনপির না, গণভোট চায় জামাত। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতায় আসতেই হবে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্ন মত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের। শিক্ষার্থী ও জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। বৃষ্টি স্নাত দিনে শহীদ মিনারে লালন কন্যা ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা, দাফন হবে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না উল্লেখ করে বিএনপি বলছে, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক নিরাপত্তা সংকট তৈরির শঙ্কা দলটির। জামায়াত বলছে সমঝোতা না হলে গণভোটে যেতে হবে। আর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে আলোচনার সময় বাড়ানোর পক্ষে এনসিপি। প্রধান উপদেষ্টা বলছেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা ৩টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে প্রয়োজনীয় আলোচনার সময় বাড়ানোর আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি। এতে সায় দিয়ে জামাতে ইসলাম বলছে, রাজনৈতিক সমঝোতা না হলে গণভোটে যেতে হবে। আরো কিছুদিন সময় যদি পায়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং কমিশনের সহায়তায় এবং সহযোগিতায় আমরা একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার পথে আমরা অগ্রসর হতে পারবো। রাজনৈতিক দল একমত হতে পারলো না, যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না উল্লেখ করে বিএনপি বলছে, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক নিরাপত্তার সংকট তৈরির শঙ্কা জানায় দলটি। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদী বাস্তবায়নযোগ্য, যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না, সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন এবং বাস্তবায়ন হচ্ছে। যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইম লাইনে নির্বাচন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতার আসতেই হবে। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। প্রধান উপদেষ্টা আরো বলেন, রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যদি আমরা আমাদের এগুলো ফয়সালা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি এখনও চলছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এরপরে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এখন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অধ্যাপক আলী রিয়াজ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। প্রায় 30টি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল আজকের এই বৈঠকে অংশ নিয়েছেন। তারা কথা বলবেন।
আজকে মূলত জাতীয় সনদ বা জুলাই সনদ যেটি সেটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। এর আগেও একদিন অর্থাৎ গত বৃহস্পতিবারও একই বিষয়ে ঐকমত্য কমিশন বৈঠক করেছে, কিন্তু সেদিন আসলে কোনো বিষয় সুরাহা হয়নি। 4টি বিষয় মূলত প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপির তরফ থেকে আগেও বলা হচ্ছে, এখনও যেটি বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচিত সংসদ আসার পরে 2 বছরের মধ্যে তারা আসলে সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে সংসদ। একই সঙ্গে জামাতের পক্ষ থেকে এই সরকার থাকতে অর্থাৎ নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়ন তারা চান, তার জন্য আইনি বৈধতাও তারা চান। গণভোটের মাধ্যমে তারা বলছেন যে এই জুলাই সনদের স্বীকৃতি আদায় করতে চান। বিকল্প একটি প্রস্তাবনা জামাতের পক্ষ থেকে এসেছে, যেটি রাষ্ট্রপতি প্রোক্লেমেশন অর্থাৎ ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেটা দেওয়ার দাবি তারা করেছেন। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকে প্রথম থেকে বলা হচ্ছে তারা একটি গণপরিষদ চান, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চান। তার আগে এই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য তারা গণভোটের প্রস্তাবেও রাজি হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলের আসলে ভিন্ন ভিন্ন মত রয়েছে, যেমন জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আসলে আমরা জানি যে সংবিধান সভা তারা বলেছেন যারা আসলে এই সংবিধান নিয়ে কাজ করবে, সংবিধান সংশোধনের যে কাজগুলো সেটি করবে। সব মিলে নানানমুখী বক্তব্য রয়েছে। আমরা জানি যে দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে আসলে জুলাই সনদ সেটি একটি জায়গায় এসেছে যেখানে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। তা সত্ত্বেও তারা বলেছেন যে যেহেতু এটি আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে সেটি ঠিক হবে, স্বৈরাচার যাতে না আসতে পারে, যার ফলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বলছেন যে তারা তাদের জায়গা থেকে ছাড় দিয়েছেন। আজকেও প্রধান উপদেষ্টা কিন্তু একই কথা বলেছেন যে আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে, আর কোনোদিন যাতে করে স্বৈরাচার ফিরে আসতে না পারে সেটি নিশ্চিত করার জন্য সমঝোতার মধ্য দিয়ে সবাইকে ছাড় দিতে তিনি আহ্বান করেছেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ডাকসুর নতুন নেতৃত্ব। কার্যনির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভায় আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের ভূমিকা কী হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডাকসু থেকে যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন ঘোষণা করা হয়েছে তাদের নামও। অর্ধযুগ পর নতুন ছাত্র সংসদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকালে অনুষ্ঠিত হয় ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ও ডাকসু সভাপতি ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভিপিজিএস সহ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভায় আলোচিত বিষয় ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান জিএস এস এম ফরহাদ। বলেন, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে সব মতাদর্শের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 বছরে পরিষদের সব সদস্যের কি ভূমিকা হবে সেটি নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাল্লাহ। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কারো জয় পরাজয় হয়নি, বরং নির্বাচন হওয়ায় বিজয় হয়েছে সবার। বিজয় হয়েছে জুলাইয়ের। আমরা কেউ জয় বা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের গন্তব্যে চেষ্টা করব। ডাকসু থেকে সিনেটের 5 জন সদস্য কে হবেন তা ঘোষণা করেন জিএস এস এম ফরহাদ। ভিপি জিএস এজিএস সহ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাবিকুন নাহার তামান্না এবং অনাবাসিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ হবেন সিন্ডিকেট মেম্বার। এছাড়াও ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব কে নেবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে 33 বছর পর নির্বাচিত নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের আশা প্রকাশ করেছেন ভিপি। আর শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস করার প্রত্যাশা জিএসএর। 33 বছর পর হলো ডাকসু নির্বাচন। নানা শঙ্কা আর নাটকীয়তার পর শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
ফল ঘোষণার পরদিন রোববার বৃষ্টিস্নাত ক্যাম্পাসে দুপুরের পর থেকেই দেখা মেলে শিক্ষার্থীদের পদচারণা। নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রত্যাশা, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে কাজ করবেন নবনির্বাচিত জাকসু সদস্যরা। আমরা একটা আশা নিয়ে ওনাদের ভোট দিয়েছি, আমাদের ভোটে বেশিরভাগই জয়যুক্ত হয়েছে। আমরা আশা করব ওনারা ওনাদের ইস্তেহারগুলো ঠিকমতো যাতে পালন করে। লেজুর ভিত্তিক রাজনীতি এবং সেই সাথে জাহাঙ্গীরনগরের যে সংস্কৃতিটা রয়েছে সেটা যাতে খুব ভালোভাবে সংরক্ষিত হয়। নবনির্বাচিত জিএস জানান সব দলমত সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা তার। সকল মত দলের পার্থক্য রয়েছে, সবার জন্য আমাদের কাজ করার চাহিদা তৈরি হয়েছে এবং আমরা যেহেতু নিজেদের সাংগঠনিক কাঠামো কিংবা কর্মপরিধি দ্বারা সেটি আসলে এর আগেও প্রমাণ করেছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা তাদের নিজস্ব পরিসরকে আরও এনহান্স করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা নতুন ফিপির। আগামী 1 বছর শুধুই শিক্ষার্থীদের জন্যই কাজ করার লক্ষ্য তার। এই ক্যাম্পাসে নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। সোমবার ক্যাম্পাস কার্যক্রম শুরুর পর নতুন কর্মপরিকল্পনা করা হবে বলে জানান নবনির্বাচিতরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু জাকসুর ফলের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা তা নিয়ে ভিন্নমত রয়েছে বিএনপি ও জামায়াতের। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আশাবাদী জামায়াত নেতারা বলছেন ডাকসুর প্রভাব যে জাতীয় নির্বাচনের পরে তার বড় নজির 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় ও 91-এ বিএনপির সরকার গঠন, যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও। তবে বিএনপি নেতারা বলছেন বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদের ফলাফল তেমন প্রভাব ফেলবে না সামগ্রিক রাজনীতিতে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। অর্ধযুগ পর গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে নানা পর্যালোচনা বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে। এবারের নির্বাচনে ডাকসুতে কেবল প্রথমবারের মতো জয়ই নয়, সব মহলকে চমকে দিয়ে 28 পদের 23টিতে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত প্যানেল। এমনকি হল সংসদ নির্বাচনেও স্বতন্ত্রদের যে জয় জয়কার, সেখানেও ছিল শিবিরের সমর্থন। 2 দিন বাদে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনেও 25 পদের মধ্যে জিএস এজিএস সহ 20টিতে নিরঙ্কুশ জয় পায় শিবির। বিপরীতে 2 কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পদেই ছাত্রদলের জয় না পাওয়া অবাক করেছে নানা মহলকে। দেশের গুরুত্বপূর্ণ 2 বিশ্ববিদ্যালয়ে নিজেদের ছাত্র সংগঠনের সাফল্যে আগামী নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার আশায় জামায়াত। ঐতিহাসিক কিছু নজির টেনে দলটির নেতারা বলছেন ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ডাকসু জাকসুর ফলাফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতেও। 70-এর গণঅভ্যুত্থানের পর সেই ডাকসু পরবর্তীতে কিন্তু যারা ছাত্রলীগ সেখানে বিজয় হয়, সেটার প্রভাবটা আমরা লক্ষ্য করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে 70-এর নির্বাচন। আবার 90-এর দশকে দেখা যায় সে সময় যে ডাকসুটা হয়েছে, পরে সরকার আসছে আবার বিএনপি, ডাকসুতে ছাত্রদল বিজয় হয়েছে। আমরা আশা করছি আগামী দিনের নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও কারচুপি প্রশাসনের পক্ষপাত সহ ডাকসু জাকসুতে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল। এমনকি ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে জাকসু নির্বাচন বর্জনও করেছে সংগঠনটি। আর জাতীয় রাজনীতিতে এসব নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জামায়াতের বিপরীত অবস্থানে ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপি। এসব বৃহৎ অংশ তো বাইরে অপেক্ষা করেছে, যারা রাজনৈতিকভাবে অনেক ম্যাচিউর, যারা বছর বছর নির্দিষ্ট সময়ের পর ভোট দিয়ে অভ্যস্ত। সুতরাং আমরা মনে করি যে জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম। সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের কোনো এই ধরনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা এটা আমার মনে হয় না। বিএনপি নেতারা মনে করেন বর্তমান বাস্তবতায় জাতীয় রাজনীতি আর ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের সমীকরণে রয়েছে নানা তফাৎ। এটা যারা রাজনীতি করে তারাই বুঝতে পারে। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে আজ। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এই জন্য রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসবের আমেজ এবং আজকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা। আর আড়াই ঘন্টার মধ্যেই সেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপনারা দেখছেন যে এখানে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আসলে ব্যালট পেপার লটারির মাধ্যমে এটি আসলে প্রার্থীরা নিজেরাই তা সংগ্রহ করছেন এবং এই ব্যালট পেপার যেটি তারা সংগ্রহ করছেন এটি তাদের নির্বাচনের ব্যালট পেপার হিসাবে গৃহীত হবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে ছাত্র সংসদ রাকসুতে এবার 248 জন, সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধু রাকসুতেই 18 জন ভিপি পদে রয়েছেন এবং জিএস পদে প্রার্থিতা করছেন 14 জন এবং এজিএস পদে 16 জন এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 17টি হল রয়েছে সেই 17টি হলে প্রায় 600 জন প্রার্থী রয়েছে। সেই 600 জন প্রার্থী তারা আসলে তাদের ব্যালট পেপারগুলো হল থেকে সংগ্রহ করবেন। আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর সেতাউর রহমানের সাথে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন হয়তো আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টার মতো তারা সময় নেবেন এই চূড়ান্ত প্রার্থী তালিকা এটি প্রকাশ করার জন্য। আপনারা এখনও দেখছেন যে লটারির মাধ্যমে আসলে এই চূড়ান্ত যে প্রার্থী তালিকার এবং এই যে ব্যালটের যে নাম্বার সেটি আসলে সংগ্রহ করছেন বিভিন্ন প্রার্থীরা। সব মিলিয়ে আসলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যেহেতু দীর্ঘ সময় পর নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে শিক্ষকরা যে দল আদর্শে বিশ্বাসী হোক না কেন তারা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর এবং কোনো ধরনের যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য কিন্তু তারা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করবেন। পাশাপাশি আমরা দেখেছি ছাত্রদল, ছাত্র শিবির সহ আরও অন্যান্য যে বৈষম্য বিরোধীদের যে প্যানেলগুলো রয়েছে তারা তাদের ব্যালট পেপার যখন তারা নিয়েছেন, বিশেষ করে তাদের যে লটারিতে যে সংখ্যাগুলো উঠেছে ওঠার পরে তারা একে অপরের সাথে আলিঙ্গন করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং নির্বাচনের পরিবেশ নিয়েও কিন্তু এখন পর্যন্ত তারা খুবই কিন্তু উৎসাহ উদ্দীপনায় রয়েছেন। সব মিলে এই ছিল আমার কাছে রাজশাহী সিনেট ভবন থেকে রাকসুর সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী তারিফের কাছে, তিনি আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের আজ প্রথম দিনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শেষ হয়েছে বেলা 3:30টায় এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে প্রথম দিনের যে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে টোটাল 28টি, এর মধ্যে 26টি হচ্ছে কেন্দ্রীয় সংসদের এবং 2টি হচ্ছে হল সংসদের। এর মধ্যে 7 জন বিপি প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন, পাশাপাশি 2 জন করে জিএস এবং এজিএস এবং অন্যান্যরা নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে মনোনয়ন ফর্ম কার্যক্রম এটি আগামী মঙ্গলবার পর্যন্ত চলমান থাকবে এবং বুধবার থেকে মনোনয়ন গ্রহণ কার্যক্রম এবং বৃহস্পতিবার এই মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে এবং আগামী 21 সেপ্টেম্বর রবিবার প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। এছাড়া হল সংসদের মনোনয়ন ফর্মের জন্য 200 টাকা এবং কেন্দ্রীয় সংসদের মনোনয়ন টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আমাদের নির্বাচন কমিশন আরেকটি বিষয় জানিয়েছেন যে সকল প্রার্থীকেই তাদের ডোপ টেস্ট দিতে হবে এবং ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট আসলে বাতিল হবে প্রার্থিতা, কিন্তু কোনো প্রার্থী চাইলে আত্মপক্ষ সমর্থনের সুযোগটি তারা রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তারা নির্বাচন কমিশন আচরণবিধি এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ বলে আমাদেরকে জানিয়েছেন এবং বলেছে যে নির্বাচনী কার্যক্রমকে যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে 12 অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার প্রত্যাশা তারা রাখছেন। এরপর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই নির্বাচনে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 27,634 জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এর আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো গভীর নীল নকশা করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটি সংগঠনকে বিজয়ী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূক্ষ্ম কৌশল দেখছেন তিনি। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিইএবি আয়োজিত আলোচনায় রিজভী আরও বলেন, একপাক্ষিক কিছু করলে দেশে নতুন ফ্যাসিবাদ জন্ম হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায় হলো উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ। কেউ যদি দেশকে পদানত করতে চায় বিএনপি সেটি হতে দেবে না বলেও
হুঁশিয়ার করেন রিজভী। সরকারের পতন নিশ্চিত করেছিলাম বেগম জোটেই হোক আমাদের হয়েছিল এবং 11ই যে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে, যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় এটা কিন্তু ধরা পড়বেই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীলনকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে হবে, আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। পিআর এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আমির মামুনুল হক জানান, আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল এবং 19 ও 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগজে করে ফেলা যাবে না। মামুনুল হক আরও জানান, দাবি আদায়ে যুগপৎ আন্দোলন নিয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, নিজাম ইসলামী পার্টি সহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। জুলাই আগস্ট বিপ্লব এবং পিলখানা হত্যাকাণ্ডের এগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয়, এগুলো দেশের জনগণের অধিকার। যুগপৎ কর্মসূচির বিষয়টি প্রক্রিয়াধীন, আলোচনা চলছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে। সে আলোচনাগুলো অনানুষ্ঠানিক, আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবির ব্যাপারে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন আমরা পেয়েছি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় চলছে বিক্ষোভ। ফরিদপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। হামিদদি ও আলগির মানুষ চায় না যে তারা এই ভাঙ্গা ছেড়ে অন্য কোনো থানায় সালতা বা নগরকান্দা যাইতে। যতদিন পর্যন্ত আমার এই 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আন্দোলন করছে আমি অনুরোধ করব, মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। পাবনার বেড়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। বেড়া পৌর এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল ও দোকানপাট। দীর্ঘদিনের আমাদের যে ন্যায্য দাবিটা, এইটা বঞ্চিত হয়েছে একটা দলের কারণে। এই আসনের যে পুনর্বহাল যদি না করে আমাদের হরতাল চলবে। বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। আগামী 3 দিন অর্ধ দিবস হরতালের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ইসির এত মতিভ্রম কেন হলো? এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে? শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং পাবনায় আছেন সবুজ মোল্লা। সরাসরি শুরুতে যাচ্ছে সজলের কাছে।
সকাল থেকে শুরু হওয়া যে অবরোধ যে কর্মসূচি সেটা কিন্তু এখন বিকাল চলছে এবং বিকালেও কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে যে সকাল থেকে শুরু হওয়া অবরোধ সেই অবরোধ কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু এখন শেষ করছে এবং সকালে কিন্তু ঢাকা খুলনা মহাসড়ক থেকে যে ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এবং ঢাকা বেনাপোল যে মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে কিন্তু এই অবরোধ কর্মসূচি কিন্তু শুরু করে। এই 3 দিনের আজকে প্রথম দিন, যেটা সকাল 6টা থেকে শুরু হয় এবং সড়কের টায়ার জ্বালিয়ে এবং এই যে গাছের গুঁড়ি ফেলে কিন্তু এই মহাসড়ক কিন্তু অবরোধ করে আন্দোলন করে এই ফরিদপুরের ভাঙ্গা স্থানীয় জনতা। ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করার ফলেই কিন্তু আসলে এই সকাল 6টা থেকেই কিন্তু চলছিল এই অবরোধ কর্মসূচি। সেখানে কিন্তু এই মহাসড়ক সহ এবং রেলওয়ে পথ সহ এই দুইটা জায়গায় কিন্তু এবং মহাসড়ক এবং রেলপথ দুটোতেই কিন্তু এই অবরোধ করে কিন্তু এই বিক্ষোভ করে এই স্থানীয় মানুষ এবং এখানে কিন্তু এই আজকে 5:20 দিকে কিন্তু এখন এই অবরোধ তুলে নেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল 6টা থেকে কিন্তু পুনরায় আবার সকাল 6টা পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করবে স্থানীয় জনতা। তাদের দাবি একটাই যে এই যে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলা থেকে যে 2টি ইউনিয়ন কেটে যে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি কিন্তু ফিরিয়ে দিতে হবে এবং পুনর্বহাল করতে হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই যে 2টি ইউনিয়নের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের যে সর্বদলীয় ঐক্য পরিষদের যিনি এই যে আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া, তিনি কিন্তু গতকাল বিকালে এই সংবাদ সম্মেলনে এই আন্দোলনের ঘোষণা দেন এবং সেই ঘোষণা দেওয়ার পর রাতেই কিন্তু এই ফরিদপুরের যে গোয়েন্দা পুলিশ তাকে কিন্তু রাতে আটক করে এবং আটক করে তাকে কিন্তু ফরিদপুরে নিয়ে যায় এবং আমরা কথা বলেছিলাম এই ভাঙ্গার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু তাকে ডিবি তার থানায় কিন্তু হস্তান্তর করেনি। এ কারণেই কিন্তু আরও বেশি ক্ষোভে ফুঁসে উঠেছে কিন্তু এই অঞ্চলের মানুষ। এই ছিল ফরিদপুরের সড়ক অবরোধের সবশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব পাবনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মোল্লা। চলতি মাসের 4 সেপ্টেম্বর সরকার থেকে প্রজ্ঞাপন দেওয়া হয় আসন নিয়ে, তবে এই পাবনা 1 আসন নিয়ে বাদে বিপত্তি। পাবনা 1 আসন পূর্বে ছিল পাবনা ঠিক বেড়া এবং সাপিয়া অঞ্চলের মাঝামাঝি পয়েন্ট বেড়া এবং সাপিয়া সিএনজি নামের মোড়ে এখানে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সকাল 6টা থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ এই হরতালের কোনো সীমারেখা নেই, যেটা চলতে থাকবে। সকাল 6টা থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ এই হরতালের কোনো সীমারেখা নেই, যেটা চলতে থাকবে। তাদের দাবি যে সকাল 6টা থেকে প্রতিদিন বিকেল 6টা পর্যন্ত আন্দোলন চলবে, অর্থাৎ তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত এই হরতালের কর্মসূচি চলতে থাকবে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি, সকাল থেকেই বৃষ্টিমুখর পরিবেশ ছিল, মাঝে মাঝে দমকা বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, তবে হরতালকারী যারা অবরোধকারী হরতালকারী যারা রয়েছেন তাদের কিন্তু থেমে থাকতে আমরা দেখিনি। তাদের নানা রকমের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু নানা রকম স্লোগানের মধ্য দিয়ে লাঠিসোঁটা নিয়ে, টায়ার জ্বালিয়ে, কখনো বা আগুন জ্বালিয়ে তারা হরতালের কর্মসূচি পালন করেছেন। তাদের যে দাবি, হরতালের এই কর্মসূচি পালন করার সময় তাদের যেন কোনো প্রকারের বাধা দেওয়া হয় না। যদিও পুলিশ সকালবেলা বাধা দিয়েছিল, তবে তারা বলছেন যে তাদের যদি বাধা দেওয়া হয় তারা আরো বড় ধরনের কর্মসূচি পালন করবে। অর্থাৎ তারা বলছেন যে তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হলে নদীপথ এবং রেলপথ উভয়ই বন্ধ করে দেওয়া হবে, এতে যোগাযোগ বিচ্ছিন্ন হবে পাবনা সহ সারা দেশে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর ও পাবনায়। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার। নারীর ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 20 বছর আর পুরুষের ক্ষেত্রে আরেকটু বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন আর বরদাস্ত করা হবে না বলেও জানান উপদেষ্টা।
1860 সালের পেনাল কোড অনুযায়ী দেশে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যেসব কারাবন্দী আছেন তাদের একটি বড় অংশই বার্ধক্যের কারণে অসুস্থ, যাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে। রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে 20 বছর, তবে পুরুষের ক্ষেত্রে তার মেয়াদ আরেকটু বেশি হবে বলে জানান তিনি। লাইফ টার্মটা 30 বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে। এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে ফরিদপুরের আন্দোলনের নামে জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটা হলো ইলেকশন কমিশন। জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন, কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নিতে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 513 কোটি টাকা লোপাটের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মালয়েশিয়াগামী কর্মীদের 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, 13 এজেন্সির বিরুদ্ধে মামলা। আইসিটি মন্ত্রণালয়ের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এদিকে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে প্রায় 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনপ্রতি ৭৯,০০০ টাকার মতো খরচ হলেও মালয়েশিয়া পাঠাতে রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় 5 লাখ টাকা। রাজধানীর ফকিরাপুলের আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে 135 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ। এমন একাধিক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 13টি এজেন্সি অতিরিক্ত প্রায় 1200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। সরকার কর্তৃক নির্ধারিত ফি ছিল ৭৮,৯৯০ টাকা। এর বাইরেও তারা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয় খাতগুলোতে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করেই প্রকল্পের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এই ঘটনায় সহযোগী হিসাবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও 16 জন কর্মকর্তার নাম এসেছে। এরই মধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে। দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে 8,000 কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিস্নাত দিনে সর্বসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন লালন কন্যা ফরিদা পারভীন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান ভক্ত, স্বজন, সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করে মরদেহবাহী গাড়ি। সেখানেই বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। তিনি চলে গেলেন, রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন।
লালন কন্যার চিরবিদায়ে প্রকৃতিরও যেন মন খারাপ। সকালের বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করেই প্রিয় এই শিল্পীকে চিরবিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন এক গানের পাখি। বলতে কষ্ট লাগছে যে উনি আজকে আমাদের মাঝে নেই। আমার ছোটবেলা থেকে যখন আমি গান শিখেছি, বুঝতে শিখেছি, এই মানুষটার গান শুনেই আমি কিন্তু গানের জগতে এসেছি। আমি তার একজন অতি নগণ্য শিষ্য হিসেবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব। তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা এই দুঃখকে যেন আপন করে নিয়ে ভুলতে পারে এবং শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে পারে। মাকে হারিয়ে সন্তানদের কান্না যেন বাদ মানছে না। তার হঠাৎ চলে যাওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছেন অচিন পাখির সন্তানেরা। ওটাকে হারিয়ে আমরা সব হারিয়ে ফেলেছি। লালন সাহেবের যত গান আছে উনি এত সুন্দর করে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মা হারা হলাম, এতিম হলাম, আমরা শেষ বিদায় দিলাম, কিন্তু অন্তরে সবসময় উনি থাকবে। উনার শেষ আসলে বলে কিছু নাই। আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন তার জন্য। শেষ ইচ্ছা তার অচিন পাখি সঙ্গীত একাডেমি, এইটাই তার শেষ ইচ্ছা ছিল। তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম, আজকে তো ফরিদা পারভীনের নামই ভুলে যাবে বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা করলাম, বিদায় দিলাম, এই তো। কিন্তু ওনাকে নিয়ে এইগুলো আসলে অনেককে আমরা হারিয়েছি। যাওয়ার সময় অনেক ভালো ভালো কথা বলি যে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, আমরা অমুক হারাই দিলাম, তাহলে বেঁচে থাকাকালীন কী করেছিলাম, এই শব্দগুলো চয়ন করা উচিত আমাদের কাছে মনে হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয় লালন সম্রাজ্ঞীর। সংবাদে আরও থাকছে। অভিবাসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল লন্ডন, মুখোমুখি অবস্থানে দেখা দেয় উত্তেজনা। বাংলাদেশি অধ্যুষিত এলাকায়ও বর্ণবাদ বিরোধী র্যালি। বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে দুদেশের চলতি মাসে এই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে সচিবালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন তিনি। আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে, তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা যে কয়েকটা পণ্যের উপরে ভিত্তি করে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করেছি, বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। সো এটা উভয়ের সক্ষমতার জন্য উপযোগী এবং সহযোগী হবে। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। হবিগঞ্জের রশিদপুর ৩ নম্বর কূপ থেকে নতুনভাবে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হবে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস। এ নিয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জের রশিদপুর ৩ নম্বর গ্যাস ক্ষেত্রে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের রশিদপুর গ্যাস ক্ষেত্র এলাকা। এই পাশেই হবিগঞ্জের যে রশিদপুর ৩ নম্বর কূপ, কিছু সময় পরেই এই কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে আশা করা যাচ্ছে ৮০ লক্ষ ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এই ব্যাপারে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সিলেট গ্যাস কূপ থেকে যে সঞ্চালনের গ্যাস দিবেন, কত সময় বাকি আছে? ধন্যবাদ ইকরাম ভাই। আপনি নিজেই দেখে আসলেন আমাদের প্রস্তুতিমূলক কাজগুলো চলছে এখানে। তো যে কাজটি চলছে এটা শেষ করে আমাদের গ্যাস সার্ফেসে আমরা আনবো আগামী আনুমানিক ৮টা নাগাদ। আজকে রাত ৮টা নাগাদ আমরা ফ্লো টেস্টিং শুরু করব। তো এই ফ্লো টেস্টিং শুরু করলে এখানে কিছু কার্যক্রম থাকে, ওয়েলটাকে ক্লিন আপ করতে হয়। সেই ক্লিন আপের জন্য আমাদের কয়েক ঘন্টা সময় লাগবে। তো এতে করে আমাদের যেটা হবে, জাতীয় গ্রিডে এই গ্যাসটা যাবে হচ্ছে আগামীকাল কোনো একটা সময়।
মেবি সেটা দুপুর পর্যন্ত আমাদের ক্লিন আপ করতে হতে পারে। তারপরে আমরা এটাকে কানেক্ট করে দেব, জাতীয় আমাদের প্রসেস প্ল্যান্টে আসবে এবং প্রসেস প্ল্যান্টে প্রসেসিং হয়ে সেটা জাতীয় গ্রিডে সরবরাহ হবে। এটার পরে আপনারা ঠিক তার ইমিডিয়েট কাছাকাছি কোন কূপটি খনন বা পুরো খনন অবস্থা আছে যেটি জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করতে পারবে গ্যাস? এই একই প্রকল্পের আওতায় কাছে কোন কূপটি খনন বা পুরো খনন অবস্থা আছে যেটি জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করতে পারবে গ্যাস? এই একই প্রকল্পের আওতায় আরো 2টি কূপের ওয়ার্কওভার আমাদের কার্যক্রম চলমান আছে। একটি হচ্ছে কৈলাসটিলা 1 নম্বর কূপ, কৈলাসটিলা গ্যাস ফিল্ডে। সেটির ওয়ার্কওভার কার্যক্রম প্রায় মাঝামাঝি একটা অবস্থানে আছে। আমরা আশা করছি যে আগামী মাসের শেষার্ধে ওই কূপটির পরীক্ষণ আমরা করব এবং সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে ওই আগামী মাসের শেষে অথবা অক্টোবর মাসের শুরুতে ওখান থেকে জাতীয় গ্রিড সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যায়। এর পরবর্তীতে এই কূপটারও বিগ মোবিলাইজেশনের জন্য পাপেক্সকে আমরা চিঠি দিয়েছি। তারা কিছু কিছু মোবিলাইজেশন শুরু করেছে। আশা করছি যে ওখানে আরো মাসখানেকের মধ্যে ওখানে ওয়ার্কওভার কার্যক্রম শুরু করা যাবে। তো ওয়ার্কওভার শুরু হলে সাধারণত সেটা 2 থেকে 2.5 মাস বা ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে সেখান থেকে একটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা আশা করছি। সবকিছু মিলে আপনার যে অ্যাচিভমেন্ট সেটি 2026 সালের মধ্যে আপনারা জাতীয় সঞ্চালন লাইনে কত পরিমাণ গ্যাস দেওয়ার সম্ভাবনা আছে? 2026 সালের কথা যদি বলি তাহলে আমাকে আরো কিছু অ্যাড করতে হবে। তা আমাদের 2025 সালের মধ্যে যে টার্গেট গুলো ছিল আপনি কিছুটা অবগত আছেন, আগেও আমরা এই কথাগুলো বলেছি যে 2025 সালের মধ্যে আমাদের 8টি কূপের ওয়ার্কওভার এবং 8টি কূপের খনন কার্যক্রম সিলেট গ্যাস সিস্টেম আওতায় নির্ধারিত হয়। এই 8টি ওয়ার্কওভার কূপের মধ্যে 6টি কূপের 5টি কূপের ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন করে জাতীয় গ্রিডে আমরা সংযুক্ত করেছি। এই রশিদপুর 3 নম্বর কূপটা হচ্ছে 6 নম্বর কূপ। এর পরবর্তীতে যেটা কৈলাসটিলা 1 এবং বিয়ানীবাজার 2, এই দুটো হলে আমাদের এই 25 সালের যে 50টি কূপের ওয়ার্কওভার টার্গেট সেটা কিন্তু। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে 2025 সাল এবং 2026 সালের একটি মহা পরিকল্পনা হাতে নিয়েছে। সবগুলো পূর্ণ হলে জাতীয় সঞ্চালন লাইনে অর্থাৎ দেশের যে গ্রিড সেই গ্রিডে বিপুল পরিমাণের গ্যাস যোগান দিতে পারবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের যে গ্যাস সংকট তার বহু অংশে সমাধান হবে। মোটামুটি এই ছিল সিলেটের হবিগঞ্জের রশিদপুর গ্যাস কার্য থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93। রাজশাহী বিভাগে বায়ুর মান 77, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 70। সিলেট বিভাগে বায়ুর মান 60, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94%। খুলনা বিভাগের বায়ুর মান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78। বরিশাল বিভাগে বায়ুর মান 59, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 77। রংপুর বিভাগের বায়ুর মান 70, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 64, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 55 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 77। দেশের বাইরের খবর। লন্ডনে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রিটেনে সরকার পরিবর্তনের ডাক দেন মার্কিন ধর্মগুরু ইলন মাস্ক। দাবি জানান পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন ভোট আয়োজনের। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছেন 26 পুলিশ সহ বেশ কয়েকজন। শোয়েব কবিরের রিপোর্ট।
সেন্ট্রাল লন্ডনে শনিবার দুপুরে বিক্ষোভকারীদের ঢল নামে। অভিবাসন বিরোধী নেতা টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের হিসাবে ইউনাইটেড দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। পাশাপাশি কাছেই সমবেত হয় বর্ণবাদ বিরোধীর ব্যানারে পাল্টা আরেকটি মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এর বেশি মানুষ। মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে সমাবেশে পৌঁছাতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন সড়কে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনের চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। অ্যান্টি ফেসিস্ট মিছিলও হয় কিছু কিছু এলাকায়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। আমরা কমিউনিটির আমরা ডিভাইড করতে দিতাম না। if English Defence League attempt to come to Tower Hamlets, আমরা ইনশাআল্লাহ আমরা ইন সলিডারিটি দ্য হোল অফ টাওয়ার হ্যামলেটস আমরা বাড়াইমু। অভিবাসন বিরোধী আন্দোলনের শক্তি বাড়লেও পাল্টা প্রতিরোধও সমান তালে এগুচ্ছে। লন্ডনের বহু সম্প্রদায়ের এই শহরে বর্ণবাদের কোনো ঠাঁই নেই, এমনটাই জানান দিল টাওয়ার হ্যামলেটসবাসী। বাংলাদেশি শত শত মানুষের প্রতিবাদের ভাষায় উঠে এসেছে বর্ণবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে। তাদের প্রতিবাদের ভাষা এক, তাদের অবস্থান সবসময় ঐক্যবদ্ধ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আবারও দেশের খবর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ভারতের আসামে রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.9। রোববার বিকেল 5টা 11 কম্পন অনুভূত হয়। এ সময় বিভিন্ন অঞ্চলে অফিস আদালত থেকে মানুষ বেরিয়ে আসেন। কেউ কেউ ভবনের ভেতরে নিরাপদ আশ্রয় নেয়। বাংলাদেশ সহ ভারত, নেপাল, ভুটান, চীন ও মিয়ানমারেও একই সময়ে অনুভূত হয় ভূমিকম্প। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংসদের বাইরে সংবিধান সংশোধনে বিএনপির না, গণভোট চায় জামাত। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতায় আসতেই হবে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্ন মত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের। শিক্ষার্থী ও জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। উৎপত্তিস্থল ভারতের আসাম, মাত্রা ছিল 5.9। একই সময়ে অনুভূত নেপাল, ভুটান, চীন ও মিয়ানমারেও। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ে।